হ্যাঁ বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের ট্যাগ ক্লাসে। হ্যাঁ, এবার আমরা চলে আসবো রুল নম্বর 4-এ। স্বাগতম জানাচ্ছি রুল নম্বর 4-এ। তাহলে আমাদের রুল নম্বর 4-এটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বে ভিটু, তারপরে অবজেক্ট বা এক্সপ্রেশন। সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু ভার্বের ভিটু আছে, তাহলে আমরা এখানে ডিড নিয়ে নেব। যেহেতু এখানে হাবুদো, তাহলে আমরা এখানে ডিডেন্ট, তারপর এই সাবজেক্ট যা আছে ওই সাবজেক্টটা বসাবো। শেষে প্রশ্ন একটা উদাহরণ দিই। হি হেল্পড মি। আমরা কমন সাবজেক্ট কমন ভার্ব করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। যেহেতু ভার্বের এখানে ভিটু আছে, তাহলে আমরা এখানে ডিডেন্ট নিয়ে নিলাম, আর এখানে সাবজেক্ট নিয়ে আছে আমরা নিয়ে নিলাম। শেষে প্রশ্ন চিহ্ন নিলাম। এখন এই যে ভার্বের ভিটুটা নিলাম, এটা নিয়ে একটু আলোচনা করি। V1 V2 V3, এটা কি জিনিস? এটা হলো V3, মানে পাস্ট পার্টিসিপল। এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। যেমন কাম, তাহলে V1 হচ্ছে কে, গো, went, gone, help, helped, এগুলো হলো ভার্বের V1 V2 V3। তাহলে আমরা মোটামুটি এই আরো আছে, অনেক আছে। যেমন ইট, অ্যাট, ইটেন, রাইট, ইট, অ্যাট, ইটেন, রাইট, রোড। এই রিটেন বানানটা কি দেখেন, এখানে ডবল টি, অনেক কিছু এটা ভুল করে। হ্যাঁ, এখানে ডবল টি হবে। এই হলো V1 V2 V3 বিষয়গুলো। আর আমাদের যখন এই লাইনের ভাবগুলো থাকবে, তখন আমরা নির্ধারণ করবো। এই যে হেল্পটা এখানে আসছে, মূলত এই জায়গা থেকে আসছে। এই হেল্পটা কিন্তু এখানে ধরবো না। এখানে ভার্বের V2 এবং V3 একই রকম যদিও দেখতে, কিন্তু এটা আমরা নিব না। কারণটা হচ্ছে ও যখন V3 নেয়, তখন কিন্তু একটা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড, এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ নেয়। তো যে জন্য ও V3 একাই বসে না, ও একটা অক্সিলারি ভার্ব নিয়ে নেয়। আর V2 একাই বসে, যে জন্য আমরা দেখতে কীরকম হলেও ওটাকে আমরা V2 হিসেবে ধরে নেব। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এর পরের কোশ্চেনে আসি। আসলে কি বোঝা গেছে? এখানে আপনারা গোটা পদ্মাটা একবার নিয়ে নেন, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। তাহলে আমরা 4 নম্বর রুল পর্যন্ত যাই, বুঝলাম। এখন আমরা মোডাল অক্সিলারির ক্ষেত্রে একটু জানতে হবে। মোডাল অক্সিলারি 4 রুল নম্বর 5। আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালে চলে গেছি। আমরা অলরেডি প্র্যাকটিক্যাল কাজ করতেছি, রুলটাও জানতেছি। আচ্ছা, রুল নম্বর 5 কি? যদি সাবজেক্ট থাকে, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এটা একটা আসেই, ওইটাই আগে দিন। যদি সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপর অবজেক্ট বা এগুলো তো আমরা করতে পারবো। কিন্তু এই সেন্টেন্সের মিডিলে এই সাব ভার্বের এই জায়গাটাতে যদি আমাদের হার্ডলি থাকে, scarcely, rarely, seldom, এই ওয়ার্ডগুলো আরো আছে। ফিউ, লিটিল, নিচের লিটিল, এটা এল ধরবো আমরা। আর কি আছে? নান, নো ওয়ান, নোবডি, নাথিং, এগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব? এই পাশে আর নট নিব না। আমরা একটা উদাহরণ দিই। হি হার্ডলি, এই মূলত এইগুলা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো সাধারণত এখানে বসে, এই সাবজেক্ট এবং ভার্বের মিডিলে। হি হার্ডলি কামস। আচ্ছা, এইখানে যদি আমি কি বলছি, এই ওয়ার্ডগুলো যদি বসে, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি বসে, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা ধরে নিব এদের সাথে একটা নট আছে। এই ওয়ার্ডগুলো থাকার অর্থ হচ্ছে এদের সাথে একটা নট আছে, এদের সবার সাথে একটা করে নট আছে। যেহেতু এদের সাথে নট আছে, তাহলে আমরা ওই পাশে গিয়ে একটা কোশ্চেন করার সময় কিন্তু আমরা করতেছি না। যেহেতু আমাদের হার্ডলি আছে, তাহলে আমরা ওই পাশে আর কখনোই নট নেব না, এটা আমরা মাথায় রাখলাম। আর একটা হচ্ছে এখানে যদি কামস আছে, তাহলে আমরা এখানে ডাস নিয়ে নিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের হার্ডলি আছে,
হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটল, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, এগুলো ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা এই পাশে কখনোই নট দিব না। আচ্ছা, এরপরে তাহলে আমাদের কি বসবে? ডাস নিচ্ছি, তাহলে এরপরে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট আমাদের হি, তাহলে এখানে হি বসাইলাম, নট কিন্তু বসাইলাম না, নট না বসার কারণটা কিন্তু আমি বলছি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এই নিয়মে কিন্তু খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মে 5টার মধ্যে একটা কমন থাকবেই। আমি যে 5টা নিয়ম করে এলাম, তোমাদের ভাগ্য যদি ভালো থাকে, কপাল ভালো থাকে, 5টার মধ্যে তোমরা 5টাই কমন পেয়ে যেতে পারো, প্রথম 5টাই। আবার যদি একটু এদিক ওদিক হয় তাহলে হয়তো 3টা থেকে 4টা কমন পাবা। আচ্ছা, এরপরে যেহেতু আমরা 3টা অলরেডি নিশ্চিত করে ফেলছি, পরবর্তী আর 2টার জন্য আমরা বাকি শ্রমটা দিব বা বাকি বিষয়গুলো জানবো। তাহলে আমরা চলে আসি এগুলো, তাহলে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা আমি এখন বাদ দিব। আমি তাহলে সবগুলো বাদ দিই, সবগুলো মিশিয়ে দিলাম। কত গেল? 5। রুল নম্বর 6। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি এরকম থাকে, প্রথমে আগে এই জিনিসটা আমরা জেনে নিই। অ্যাপোস্ট্রোফি ডি, মানে ডি এর পূর্বে অ্যাপোস্ট্রোফি থাকে যদি, তাহলে এই অ্যাপোস্ট্রোফি ডি দিয়ে আমরা 2টা জিনিস বুঝবো। একটা হচ্ছে এখানে কুড আছে, নতুবা কুড আছে, নতুবা ধরে নিলাম, আর কুড কুড নতুবা হ্যাড থাকে। এই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে। অ্যাপোস্ট্রোফি ডি মানে হচ্ছে হয় উড অথবা কুড লুকায়িত আছে এর মধ্যে, নতুবা হ্যাড আছে। এখন কেমনে বুঝবো যে এটা হ্যাড না উড কুড? সেটা বোঝার কৌশলটা হলো, এরপরের ভাবটা অবশ্যই ভার্বের V1 ফর্ম থাকবে। আমি কিছু নাকি V1 নিয়ে আলোচনা করলাম ক্লাসে। V1 ফর্ম বলতে যেমন কামের ক্ষেত্রে কাম, হেল্পের ক্ষেত্রে হেল্প, হ্যাঁ, গো এর ক্ষেত্রে গো, ওয়েন্ট, গান, এগুলো রাখি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। এখানে হবে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল, এই জায়গায় হবে ভার্বের V1। আই এম এক্সট্রিমলি সরি, আমি এটা এখানে বসে পাচ্ছি। তাহলে আমাদের যদি আমাদের এদের পরের ভাবটা এই অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি আমাদের V1 থাকে, তাহলে আমরা ধরে নেব যেখানে উড বা কুড আছে। আর এই অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি আমাদের ভার্বের V3 থাকে, তাহলে ধরে নিব যে আমাদের মিডিলে হেড আছে। আমরা তাহলে একটা উদাহরণ দিই, বিষয়টা ক্লিয়ার হবে। ই অ্যাপোস্ট্রোফি ডি হেল্প মি, এটা একটা উদাহরণ দিচ্ছি আমরা। আরেকটা উদাহরণ দিব হচ্ছে ই অ্যাপোস্ট্রোফি ডি হেল্পড মি। দেখো, 2টা উদাহরণ আমি দিয়েছি। 2টা উদাহরণের ক্ষেত্রে দেখো, এই অ্যাপোস্ট্রোফি ডি পরে আমাদের কি আছে? ভার্বের V3 আছে, V3 বা পাস্ট পার্টিসিপল আছে। আর এই অ্যাপোস্ট্রোফি ডি এর পরে কি আছে? আমাদের ভার্বের V1 আছে। আমি কি বলছিলাম, যদি ভার্বের V1 হয় তাহলে উড বা কুড ধরতে হবে। তাহলে আমরা ধরেই নিলাম এখানে উড আছে, তাহলে আমরা এখানে ধরে নিলাম, সবসময় আমরা উড মনে করবো। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন করার জন্য আমরা কি নিলাম? উড নিলাম। আর যেহেতু এখানে নট নাই, তাহলে এখানে একটা নট নিয়ে নিব আমরা। তারপর সাবজেক্ট আমাদের ভি আছে, ভি বসে দিই। আচ্ছা, এরপরে আমাদের দেখো অ্যাপোস্ট্রোফি ডি পরে আমরা কি পাইছি? ভার্বের V3 পাইছি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে হেড আছে। এই যে V3 পাইলে বা পাস্ট পার্টিসিপল পাইলে তার পূর্বে হেড আছে, আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখানে হেড এন্ড করে ফেলবো, হেড এন্ড। যেহেতু আমাদের এখানে নট নাই, তাহলে আমরা নট এখানে করে নিলাম, হেড এন্ড। তারপর সাবজেক্ট কি আছে? ভি আছে, কি করে নিলাম, বাস। আশা রেখে বুঝছো? আচ্ছা, এবার আমরা আরেকটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা থাকবে আমাদের সাথে। কত মিনিট গেছি ক্লাসটা? তোমাদের প্রয়োজন হলে এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারবা, বা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারবা, সেভ করে রাখতে পারবা। 7 নম্বর গেছে না? 6 7 গেছে। আচ্ছা, এই আরেকটা জিনিস আমাদের জানার দরকার আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, কিছু শব্দ আছে পুরুষবাচক, কিছু পুরুষবাচক শব্দ আমাদের এটা জানতে হবে। পুরুষবাচক কিছু শব্দ, যেমন ফাদার, এটা পুরুষবাচক শব্দ। ব্রাদার, এটা পুরুষবাচক শব্দ, ঠিক আছে? আচ্ছা, আরো পুরুষবাচক শব্দ যেমন ফাদার ইন ল, হ্যাঁ। আরো পুরুষবাচক শব্দ হলো
যেমন যে কোনো নাম, পুরুষের একটা নাম বলি আমরা, পুরুষের নাম মনে করো আকাশ। আকাশ হচ্ছে কি বাংলাদেশের একটা পুরুষের নাম, আকাশ রাখি আমরা। মেয়ের নাম কিন্তু আমরা আকাশ রাখি না, মেয়ের নাম আমরা রাখি মেঘলা, মেঘা। তাহলে ওইটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, পুরুষবাচক শব্দ যদিও আমাদের হয়, তাহলে পুরুষবাচক শব্দগুলো যদি হয় তাহলে আমরা প্রণাম ব্যবহার করবো হি। আমরা পুরুষবাচক শব্দ পাইলে প্রণাম ব্যবহার করবো হি। আর যদি স্ত্রীবাচক শব্দ পাই, বাচক শব্দ, স্ত্রীবাচক শব্দগুলো কি? যেমন মাদার, সিস্টার, তারপরে কি মেয়ের নাম যেমন মেঘা, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করবো আমরা সি। তবে আরো কিছু কথা আছে, কিছু কিছু পৃথিবীর বস্তুগত জিনিস আছে যেগুলোকে আমরা পুরুষবাচক শব্দ হিসেবে ধরে নিই। এরকম শব্দগুলো কি কি? যেমন সূর্য, সান, এটা পুরুষবাচক শব্দ। তারপরে কি? ডেথ, এটা পুরুষবাচক শব্দ। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে রাগ, এগুলো হলো আমাদের পুরুষবাচক শব্দ। তাহলে এগুলোর ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করবো? হি ব্যবহার করবো। আর স্ত্রীবাচক শব্দ এগুলো যেমন আছে, তারপরে আছে কি? মুন আছে, মুন আছে, শিপ আছে, ট্রেন আছে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো দেশের নাম। দেশের নাম, যে কোনো দেশের নাম, কান্ট্রি, যে কোনো দেশের নাম। কান্ট্রি শব্দটা না কিন্তু, আবার অনেকে কান্ট্রি দিলে কান্ট্রি মনে করবে। দেশের নাম, যেমন বাংলাদেশ, দেশের নাম, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সি। এই দুইটা থিওরি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে কি? বস্তুবাচক। বস্তুবাচক, বস্তুবাচক শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইট। যেমন প্যান, এ প্যান হতে পারে, আ প্যান, দা ফ্যান, ঠিক আছে? বুক, আবু অথবা দা বুক, এগুলা যখন সিঙ্গুলার থাকবে তখন আমরা ব্যবহার করবো ইট। এটা প্রণাম ব্যবহার করবো ইট। আর আরেকটা বিষয় হলো, এগুলো যদি প্লুরাল থাকে, এগুলো যদি আবার প্লুরাল থাকে তখন কিন্তু ব্যবহার করবো আমরা দে। তাহলে একটা বলি আমি, এটা 8 নম্বর আমরা ধরে নিলাম। 9 নম্বরটা কি? যদি থাকে এখানে যেমন বয় শব্দটা আছে, অথবা দা বয়, দা বয় যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করব? যদি আবার দা বয়েস এবার প্লুরাল হয়ে গেল, অর্থাৎ পুরুষবাচক শব্দগুলোর যদি প্লুরাল হয়, স্ত্রীবাচক শব্দগুলোর যদি প্লুরাল হয়, দ্য গার্লস, হ্যাঁ, দ্য টাইগ্রেস, এরকম শব্দ। টাইগার আবার পুরুষবাচক শব্দ, দ্য গার্লস। অর্থাৎ যখন পুরুষ প্লুরাল হয়ে যাবে, পুরুষবাচক প্লুরাল, স্ত্রীবাচক প্লুরাল, অথবা বস্তুবাচক প্লুরাল, এইখান থেকে আমাদের 9 নম্বর নিয়মটা কি? যদি পুরুষবাচক প্লুরাল অর্থাৎ এস যুক্ত থাকে, স্ত্রীবাচক প্লুরাল অথবা বস্তুবাচক প্লুরাল যদি হয়, তখন আমরা যেমন এখানে ই ব্যবহার করছি, পুরুষবাচক ক্ষেত্রে এখানে সি ব্যবহার করছি, এখানে ই ব্যবহার করছি, কিন্তু এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো তখন দে। সবার ক্ষেত্রে ব্যবহার করবো কি? দে। এটা আমরা ছোট হাতে দিব। তাহলে এদের সবার ক্ষেত্রে ব্যবহার করবো দে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা উদাহরণে আসি, আমরা কিন্তু জায়গা রাখতে পারিনি, উদাহরণ আমাদের এখানে ধরবে না। আচ্ছা, উদাহরণ আমরা দেই, এগুলো এই লাইনটা আমরা মিশিয়ে দিতে পারি। এখানে যে সান আছে, ডেট আছে, অ্যাঙ্গার আছে, এটা মাথায় রাখবো, আমরা মনে রাখবো। আমাদের যেহেতু জায়গা কম রেখেছি, তাহলে আমরা উদাহরণ দেই। the sun rises in the east. এটা একটা করব। এখানে কতগুলো জিনিস আমরা মনে রাখবো। এখানে যেহেতু আমাদের ভাবটার সাথে এর যুক্ত আছে, তাই আমরা ডাস নিব, নিলাম ডাস। এখানে যেহেতু আমাদের নট নাই, তাহলে এখানে একটা নট নিব, নিলাম নট। এখানে যেহেতু আমাদের দা সান আছে, এটা যেহেতু সিঙ্গুলার, প্লুরাল থাকলে আমরা দিয়ে নিতাম, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমরা কিন্তু কি নিব? হি নিব। শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের কি 1 নম্বর এই নিয়মে পড়ে গেল। এবার আমরা এই স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করবো। এই শব্দগুলো আমরা একটু বাদ দিই। এখানে উদাহরণটা দিব।
দ্য মুন ইজ নাইস। এটাকে একটা কোশ্চেন করবো, যেহেতু ইজ আছে, আচ্ছা ইজ আছে তাহলে ইজ অ্যান্ড করে নেব। আমরা কিন্তু একটা না বোধক বাক্য করি নাই, এরপর করবো দ্য মুন, এটা স্ত্রীবাচক শব্দ, তাহলে আমরা সেভাবে করবো, শেষে প্রশ্ন বুঝতে। এখন ঘটনা হলো এই শব্দগুলো আমরা কেন পুরুষবাচক, এগুলো কেন স্ত্রীবাচক এবং এগুলো কেন অপ্রাণী বা বস্তুবাচক করা হয়, বিশেষ করে পুরুষবাচক এবং স্ত্রীবাচক, মেল অ্যান্ড ফিমেল। মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে হয় যে এই যে মনোবল ফাদার ব্রাদার আকাশ, এগুলো তো পুরুষবাচক বোঝা যাচ্ছে, তার স্থানটা পুরুষবাচক কেন? কারণটা হলো পুরুষ মানব হলো তার থাকবে তেজ থাকবে, তার থাকবে বল থাকবে, তার থাকবে চঞ্চলতা, অস্থিরতা। এই স্থানের মধ্যে কিন্তু তেজও ভাব আছে, হ্যাঁ উদ্দীপ্ত ভাব আছে, কিন্তু মনের মধ্যে কি আছে? মনের মধ্যে আছে একদম কোমলতা আছে। তাহলে তেজদীপ্ত এই জন্য পুরুষ, আর মন হচ্ছে কি কোমলতা, এই জন্য এটা নারী। এই জন্য আর শিব, শিব আবার দেশের নামে এগুলা কেন স্ত্রীবাচক? কারণটা হচ্ছে যে একটা শিপের মধ্যে আমরা অনেক কিছু ভরাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে থাকি, ট্রেনও ঠিক একইভাবে। আর দেশের নাম তো আমরা সবসময় বলে থাকি, বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি অর্থাৎ মাদারল্যান্ড, প্রত্যেকটা দেশেই হচ্ছে এক একটা মাদারল্যান্ড, এই জন্য আমরা এগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার করি। আসলে কি বোঝা গেছে? আর এগুলো হলো যে পেন বুক, এগুলো হলো এগুলা কিন্তু কোনো পুরুষবাচক বা স্ত্রীবাচক নেই। এই যে কলমটা, এটা কি পুরুষ আছে না স্ত্রী আছে? কিছু নেই। আবার এটা কি যেখানে রাখবে সেখানে পড়ে থাকবে, এটা হচ্ছে এই জন্য জড় পদার্থ, এবং এটা কোনো চলন শক্তি নাই, চলন শক্তি নাই, এই জন্য আমরা এটা ব্যবহার করবো ইট। আবার প্লুরাল হলে ব্যবহার করবো দে। আরেকটা জিনিস আমাদের ছিল, অর্থাৎ জেন্ডার যেহেতু চার, আমরা মেসকুলার জেন্ডার, ফ্যামিলি জেন্ডার জানছি, আবার নিউট্রাল জেন্ডার আছে। কমন জেন্ডারটা আমরা কিন্তু এখন বলি নাই। কমন জেন্ডারটা হচ্ছে কি, যেমন টিচার, স্টুডেন্ট, এগুলো হলো কমন জেন্ডার, অর্থাৎ এটা পুরুষ না স্ত্রী আমরা বুঝতে পারবো না, কিন্তু পুরুষ বা স্ত্রী জাতিটাকে বোঝাবে। অর্থাৎ টিচার মানে কি, পাশে পুরুষ হবে বা নারী হবে, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো হি। ডক্টর, এগুলো মূল, আর এগুলো কমন জেন্ডারগুলো সাধারণত হয় পেশা। ডক্টর একটা পেশা, টিচার একটা পেশা, স্টুডেন্ট একটা পেশা। তাহলে কমন জেন্ডারটা হলো পেশা, এবং এগুলোকে আমরা বলবো কমন জেন্ডার, এবং এদের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করবো হি। আশা রাখি বোঝা গেছে। আমরা একটা উদাহরণ দিতে পারি, তাহলে প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিই। এটার উদাহরণ হয়েছে, এটারও দিয়ে দিই। দ্য পেন ওয়াজ সোল্ড। ওয়াজ নট দিতে একবার, নট আমরা একবার বলি, নট সোল্ড। তাহলে আমরা এখানে যেহেতু নট আছে, তাহলে আমরা শুরু করে এখানে ওয়াজ দিব, আর এখানে দা পেন আছে, সিঙ্গুলার আছে, তাহলে আমরা ইজ দিব। নট আমাদের লাগতেছে না, বাস। আর এটা যদি হয় দা বয়েজ, দা বয়েজ কাম হিয়ার। যেহেতু কাম আছে তাহলে ডন্ট দিব, যেহেতু নট নাই। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু একই রকম কালি ব্যবহার করবো, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। আর দিয়েটা হবে ছোট হাতের, দিয়ে কেন দিলাম? কারণ এটা হচ্ছে প্লুরাল, পুরুষবাচক। পুরুষবাচক হোক, স্ত্রীবাচক হোক, আর কমন হোক, নিউট্রাল, যাই হোক না কেন, আমরা সবসময় প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করবো। আশা রাখি বোঝা গেছে। আর কমন জেন্ডারের ক্ষেত্রে একটা উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে দা, এখানে দিব না, এখানে দিব না, এখানে মিশাই দিই। কমন জেন্ডারগুলো হলো কি আমাদের নিউট্রাল জেন্ডার। 10 নম্বর নিয়ম, দা টিচার হার্ডলি কামস। এখানে কিন্তু কয়েকটা নিয়ম আমাদের প্রয়োগ হয়ে গেছে। দেখো এখানে অ্যাস যুক্ত আছে, তাহলে আমরা ডাস নিলাম। এখানে হার্ডলি আছে, এই জন্য আমরা নট দিব না। দা টিচার আছে, এই জন্য ওটা কমন জেন্ডার, এই জন্য আমরা কি দিই, শিও ব্যবহার করি। কমন জেন্ডারে শিও ব্যবহার করা যায়, তুমি কি ব্যবহার করাটাই চলে যাও। আশা রাখি বোঝা গেছে। তাহলে আমরা মোটামুটি 10টা নিয়ম জানি ফেললাম। এই 10টা নিয়মের মধ্যেই আমাদের 5টা কমন পাই যেতে পারো তোমরা, আর ভাগ্য ভালো থাকলে। আরেকটা হচ্ছে, আরেকটা নিয়ম আসে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো।
ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে একদম খুব সহজ কৌশল। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দুইটা জিনিস ব্যবহার করবো, উইল ইউ একটা আর শেল ইউ। তাহলে আমরা বলে ফেলি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি প্রস্তাব হয় তাহলে শেল ইউ ব্যবহার করবো, বাকি সবার ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করবো। যেমন লেটস এর পুরো রূপ হলো লেট আস, লেটস গো হোম। এটা প্রস্তাব, অর্থাৎ লেটস বা লেট আস যদি এইটুকু দিয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা কি করবো, শেল শেল। আর এটা বাদে ইম্পারেটিভ সেন্টেন্স যা কিছু আসবে না কেন, যেমন ডোন্ট গো দেয়ার, নেভার টেল এ লাই, তারপরে প্লিজ হেল্প মি, তারপরে কাম হিয়ার, তারপরে নেভার টেল ডোন্ট রান ইন দ্য সান, তারপরে কি আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, প্রস্তাব বাদে অনুমতি, যেমন লেট মি গো। হ্যাঁ, এগুলোতে যদি থাকে তাহলে সবার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল। যেমন ডোন্ট গো দেয়ার, তাহলে আমরা ব্যবহার করবো উইল। আমাদের কিন্তু আরো কিছু কৌশল আছে, আমরা ব্যবহার করবো না, কারণ হচ্ছে সেটা বক্তা কিভাবে কথা বলতেছে সেটার উপরে মূলত নির্ভর করে। তো আমরা তো বুঝতেছি না বক্তাটা এখানে কি করছে, আদেশ না উপদেশ না নিষেধ। তো আমরা যাই বক্তা করি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবসময় এই লেটস বাদে সবার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করবো। তাহলে লেট মি প্লে, এবার কিন্তু লেট আছে, এবার দেখো লেট আছে শুধু, এরপরে কিন্তু আসো নাই, অ্যাপোস্ট্রফি আসো নাই। তাহলে লেট দিয়ে শুধু লেট থাকলে আমরা ব্যবহার করবো উইল, আর যদি লেটস থাকে বা লেটাস থাকে তাহলে ব্যবহার করবো শেল ইউ। লেট মি গো, তাহলে আমরা এখানে ব্যবহার করবো উইল ইউ। ট্যাগ কোশ্চেন আর ঠেকবে না ভাইয়া, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি ট্যাগ কোশ্চেনে ঠেকবে না। আমরা অনেকগুলো আলোচনা করে ফেলছি আমরা, আর আমাদের আর সমস্যা হবে না। তবে